বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি এবং বিপিএল নিয়ে আলোচনা করতে চাই। আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগ এবং সেই সঙ্গে শুভ সকাল। ফেব্রুয়ারিতে বাংলাদেশের টি-20 মিশন, তার আগে আজকে শেষ ম্যাচটা, ইন্টারন্যাশনাল ম্যাচটা বাংলাদেশ খেলবে। অনেক আলোচনা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের প্রস্তুতিটা, বিপিএল বাদই দিলাম, আপনি কতটুকু সন্তুষ্ট? না, আপনি যদি খেয়াল করেন আপনি যদি খেয়াল করেন আজকে এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের ইয়ার এন্ডিং ম্যাচ, মানে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য এই বছরের শেষ ম্যাচ এটি। এবং আমরা যদি খেয়াল করি যে এই বছর বাংলাদেশ সবচেয়ে বেশি, তাদের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এই পর্যন্ত। আজকে খেললে পরে 30টি ম্যাচ হবে, মানে একটি বছরে বাংলাদেশ দল 30টি টি-20 ম্যাচ খেলেছে শুধু। এর আগে সর্বোচ্চ 27টি ম্যাচ আমরা খেলেছিলাম। সব মিলে এবছর আমরা টি-20টাই মানে একটা দারুণ একটা, আমি বলতে পারি যে মিক্স একটা ফিলিংসের ভিতর দিয়ে গিয়েছি। এবং আমার মনে হয় যে সব ভালো যার শেষ ভালো তার, না শেষ ভালো যার সব ভালো তার আজকে একটু উত্তর পাওয়া যাবে। এবং আমরা চাই যে শেষ ভালোটি, আজকের এই ম্যাচটি যেন বাংলাদেশ আপনি আয়ারল্যান্ডকে হারিয়ে এই সিরিজটা জিতে ওয়ার্ল্ড কাপে আমরা যেতে পারি। এবং আপনি যদি প্রস্তুতির কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশ কয়েকটা সময় পেয়েছি। আমরা এশিয়া কাপ দেখেছি, তারপরে আফগানিস্তানের সঙ্গে খেলেছি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছি। সব মিলিয়ে আমার মনে হয় কম্বিনেশন এবং সব কিছু দিয়ে বাংলাদেশ একটা কম অবস্থায় আছে। এখানে আমার মনে হয় যে বিশ্বকাপে আমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারবো। এর আগে কিন্তু এনসিএল টি-20টাও হয়েছে, সেখানে অনেকে ঝালিয়ে নিতে পেরেছেন। খেলার মধ্যেই আমরা আছি, বাহানা দেওয়ার কিন্তু এবার আর সুযোগ নাই। আপনি অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এই ম্যাচটাকে বলা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ। এজন্য কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে আসা হয়েছিল। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, শামীম পাটোয়ারি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং লিটন দাস। মাহিদুল ইসলাম অঙ্কনকে কি আজকে খেলানোর কোনো সম্ভাবনা আছে? আবার কারণ এদিকে তো শামীম পাটোয়ারিকে উড়িয়ে নিয়ে আসা হলো। সেটা আজকে কিন্তু ম্যাচের আগে 11-এর মধ্যে দিয়ে কিন্তু একটা মানে কৌতূহল থাকবে সবার, যে লিপু ভাইয়ের দেওয়া আপনার অঙ্কন থাকবেন নাকি লিটনের চাওয়া শামীম থাকবেন। সেই ক্ষেত্রে কিন্তু মানে ম্যাচের আগে একটি খেলা লিপু ভার্সেস লিটন আমরা দেখতে পারি এই 11কে নিয়েই। তবে আমার মনে হয় যে যেহেতু সিরিজ উইনিংয়ের ম্যাচ এবং এই ম্যাচটি মানে কোনো ধরনের ঝুঁকি কিন্তু টিম ম্যানেজমেন্ট নিতে চাবে না। এবং এখানে সিলেক্টর কিন্তু নেই, আপনি টিম সিলেক্ট করবে আসলে 11টা সিলেক্ট করবে কোচ এবং ক্যাপ্টেন মিলে। সেখানে তারা কি করে, আমার মনে হচ্ছে যে এখানে শামীম পাটোয়ারিকে খেলাতে পারে। বিকজ লিটন কিন্তু বারবার বলছিল এই সিরিজের আগে যে তিনি ওয়ার্ল্ড কাপের আগে চাচ্ছিলেন এই শামীমের ব্যাট থেকে যেন কিছু রান আসে এবং সে নিজে কনফিডেন্স পায়, শামীম নিজে কনফিডেন্স পায়, যেটা নিয়ে তিনি কলকাতা যেতে পারেন ইডেন গার্ডেন্সে। সব মিলিয়ে আমার মনে হয় যে শামীমের একটা সুযোগ থাকবে এই 11-এ। শামীমকে কি অনেকটা সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে, চাপে পড়ে কি লাস্ট ম্যাচটাতে নেওয়া হয়েছে কিনা? কারণ মাহিদুল ইসলাম অঙ্কনকে কিন্তু প্রথম 2 ম্যাচে খেলানো হয়নি, যে কারণে আসলে তাকে নেওয়া হয়েছিল। এবং এই জায়গাটায় কিন্তু অনেক বেশি বিতর্কিত হয়ে গেছেন প্রধান নির্বাচক। একই সাথে কি দুজনকেই খেলানো যেতে পারে কিনা কাউকে বিশ্রাম দিয়ে? যদিও এটা সিরিজ নির্ধারণী ম্যাচ, বাংলাদেশকে সিরিজটা জিততে হবে। কারণ মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি বিশ্বকাপের রাডারে রাখাই হয়, সেক্ষেত্রে তার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কোনো সুযোগ তার নাই। কারণ এরপর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের মঞ্চে চলে যাবে, আছে বাংলাদেশের বিপিএল। সো বিপিএল দেখে কি আবার মাহিদুল ইসলাম অঙ্কনকে আবার নিয়ে আসা বিশ্বকাপের মঞ্চে নিশ্চয়ই একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি দেখেন কি একটা দুঃখজনক ব্যাপার, এখানে আপনি সিলেক্টর কি করলেন, তার ক্ষমতা দিয়ে আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে স্কোয়াডে ঢুকিয়ে দিলেন। এবং আপনার আমাদের ক্যাপ্টেন যিনি করলেন, তার হাতে ক্ষমতা আছে 11 সাজানোর, তিনি কিন্তু 11-এ অঙ্কনকে রাখলেন না। মানে এই যে সমন্বয়হীনতার এক অভাব, এখানে আপনার এই স্যান্ডউইচ হয়েছে কে? এই দুইজনের চাপে পড়ে স্যান্ডউইচটা হয়েছে আসলে মাহিদুল ইসলাম অঙ্কন। এবং এখানে কিন্তু যদি তাকে আজকে না খেলানো হয়, তাহলে কিন্তু তার ভেতরে একটা ইম্প্যাক্ট ফেলবে যে আমাকে আসলে অবহেলা করা হলো। আমার মনে হয় যে সব কিছু মিলে একটা টাফ সিচুয়েশন আছে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে, যে অঙ্কনকে খেলাবেন না শামীমকে খেলাবেন এবং দুজনকেই খেলানো যায় কিনা। এবং আমরা যদি দেখি যে এখানে আপনার ওপেনিংয়ে তানজিদ তামিম কিন্তু 2টো ম্যাচ খেলতে পেরেছে, 9 রান করেছে। যদিও তিনি আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পেয়েছিলেন, সুতরাং তাকে বসিয়ে কি কাউকে সাইবকে কি ওপেনিং আনা হবে কিনা, মানে একটা এক্সপেরিমেন্ট করতে পারে লিটন। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললাম যে সাধারণত আমাদের যেটা হয়, যারা রানে থাকে না, কিংবা যারা রানে থাকে 2টো করে সিরিজে 3টে ম্যাচ থাকলে 2টো করে সুযোগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে তানজিদ তামিম কিন্তু 2টো ম্যাচ খেলে ফেলেছেন, সেখানে তার জায়গায় কি কোনো চেঞ্জ হবে কিনা এটা কিন্তু বলা যাচ্ছে না। যদি টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় মাহিদুল ইসলাম অঙ্কন থাকেন, তিনি সুযোগটা পেতেই পারেন, সেটাই বোঝা যাচ্ছে। তবে যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে আমরা এর আগে দেখি যে অনেক ক্রিকেটার ন্যাশনাল টিমে ডাক পান,
কোনো ম্যাচ না খেলে তারা বিদায় নেন এবং তাদেরকে আসলে আবার কখনো ডাকা হয় না, এভাবে তারা হারিয়ে যান। এই ক্ষেত্রে কি মাহিদুল ইসলাম অঙ্কনের ক্ষেত্রেও সেটা হতে পারে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা? কারণ আবার সেই কবে তিনি ন্যাশনাল টিমে ডাক পাবেন, আবার খেলবেন, তখন তিনি আবার ফর্মে থাকবেন কিনা, আবার এমন কথা বলা হবে তার আগে তার পারফরমেন্স দেখা হবে, বিপিএল তিনি নাও ভালো করতে পারেন। তো অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু ঝরে পড়ে যেতে পারেন এই জায়গাটায়। না সেটাই অজুহাত হইতেছে সবচেয়ে বড় হাত। এখানে আপনি কাউকে খেলাতে চাইলে খেলাতে না চাইলে পরে আপনি কিন্তু অজুহাত একটা দাঁড় করাতে পারবেন। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন আমি যদি মনে করি এই সিরিজে তিনি যদি নাও সুযোগ পান, পরবর্তীতে কিন্তু তিনি যে কোনো সিরিজে অবশ্যই সুযোগ পাবেন। এটা একটা কালচার আমাদের আছে যে কাউকে যদি ন্যাশনাল টিমের আশেপাশে রাখা হয় তাকে কিন্তু সুযোগ দেওয়া হয়, এবং সেটা না করলে হয়তো তার সঙ্গে অবিচার হবে, কিন্তু মিডিয়া আছে ফলো করবে। মানে আমার মনে হয় যে মাহিদুল ইসলাম অঙ্কনের হতাশ হওয়ার কিছু নেই, তবে তাকে স্ট্রং থাকতে হবে। এই সিরিজে তিনি চান্স না পেলেও তাকে স্ট্রং থাকতে হবে, পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। তানজিদ তামিমের কথা আপনি বলছিলেন, বিপিএলটা শুরু হচ্ছে তার আগে তার এই ধরনের পারফরমেন্স, যদিও তিনি ডিরেক্ট সাইনিংয়ে ভুল না করে থাকলে রাজশাহীতে তিনি খেলবেন, তো সেক্ষেত্রে তার এই পারফরমেন্সটা জাতীয় দলের জন্য এবং একই সাথে বিপিএল এর আগে কতটুকু একটু হলেও শঙ্কা জাগাচ্ছে, নাকি ঘুরে দাঁড়াতে পারবেন? না আমি তানজিদ তামিমের কথা যদি বলি, তিনি আপনি খেয়াল করবেন বিশ্বকাপ দেখে যদি আমরা শুরু করে 23 বিশ্বকাপ, তারপরে এশিয়া কাপ, বড় বড় টুর্নামেন্টগুলোতে কিন্তু তার কাছে রান পাওয়া যায় না। এইখানে কিন্তু অনেক কথা হয়েছে, মানে তিনি কিন্তু বিগ টুর্নামেন্ট বিগ অপোনেন্টের সঙ্গে কিন্তু তিনি পারফর্ম করতে পারেন না, চাপের মুখেও পারেন না। তো এইখানে কিন্তু বাট আমি সিলেক্টর বলেন টিম ম্যানেজমেন্ট বলেন তারা কিন্তু এই জায়গাটা বিকল্প কারো ভাবছে না, তার উপরেই ভরসা রাখছে। লগ্নি করছে হয়তো 2 বছর হয়ে গেছে, আমার মনে হয় যে এখন সময় এসেছে। এই বিশ্বকাপটা হয়তো হবে না, টি-20 বিশ্বকাপ যদি তিনি ভালো করেন তাহলে তো অন্য কথা, সেটা যদি না হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে বিকল্প একটা ভাবনা আর এসে যেতে পারে, বিকজ তাকে কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে তিনি বড় টুর্নামেন্টগুলোতে রান পাচ্ছেন না, এবং যখনই মানে দলের প্রয়োজন হচ্ছে, আপনি আয়ারল্যান্ড সিরিজেই যদি দেখেন ওপেনিংয়ে কিন্তু তিনি তেমন কিছু করতে পারেননি। তো এইখানে যেটা হচ্ছে যে তার একটা বিকল্প কিন্তু আমার মনে হয় যে ভাবা এই মুহূর্তে সময় এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশের ব্যাটাররা খুব একটা জ্বলে উঠতে না পারে, সেক্ষেত্রে বিশ্বকাপে একটু শঙ্কা জাগছে যে কি করবেন, সেখানে কিন্তু আমাদের অনেক কঠিন প্রতিপক্ষ। আমরা একটু বিপিএল নিয়ে আলোচনা করতে চাই। বিপিএল নিয়ে কিন্তু বিপিএল শুরুর আগে আসলে বিপিএল নিয়ে অনেক আলোচনা, মাঠের ক্রিকেটের বাইরে ক্রিকেটের ঘটনাগুলো কিন্তু অনেক বেশি মানুষের মনে জন্ম দিচ্ছে এবং সেটা নিয়ে বিতর্ক হচ্ছে। এনামুল হক বিজয়, তার তো এই মুহূর্তে থাকার কথা ছিল যে ডিরেক্ট সাইনিংয়ে হয়তো বা কোনো একটা দলে তিনি যাবেন, কিংবা ওই দলটা তিনি গোছাবেন, হয়তো বা কোনো দলের তিনি ক্যাপ্টেনও থাকবেন, গতবার তিনি ছিলেন। সেটা না করে তাকে কোর্ট কাছারি বারান্দায় দৌড়াতে হচ্ছে, স্টেডিয়ামে যেতে হচ্ছে, বোর্ডে যেতে হচ্ছে। এই ব্যাপারগুলো বাংলাদেশের ক্রিকেটে একটু দৃষ্টিকটু কিনা? কারণ এই যে তার তিনি যে নোটিশটা পাঠিয়েছেন সেটা কিন্তু বিসিবি গ্রহণ করেছে, কিন্তু তার আগে তার সঙ্গে কেন সামনাসামনি বসলো না? হয়তো বা এটাকে কোনোভাবে থামানো যেত। আমাদের ইমেজটা কি সংকটে পড়ছে কিনা কোনোভাবে এই ঘটনার জন্য? আসলে আপনি দেখেন, মানে আপনি যেই আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি, আপনারাও খেয়াল করছেন, বিপিএলটা ক্রাইম পেট্রোলের মতন লাগছে। মানে এই যে আপনারা যে রিপোর্টের সঙ্গে মিউজিকগুলো ইউজ করছেন, ক্রাইম পেট্রোলের মতন, হ্যাঁ, মানে পুলিশ, আদালত, ক্রিকেটার, মানে এইগুলাতে আমরা একটা সময় চোর পুলিশ খেলার মতন। আমার মনে হয় যে এখানে একটু অবশ্যই করা যেত, বাট ক্রিকেটাররাও যে আমরা কিন্তু জানি এবং আমরা বুঝতে পারি যে কিছু কিছু সমস্যা কিন্তু আছে, কিন্তু সেগুলা আপনি 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে, 900 পৃষ্ঠা একজনের পক্ষে কিংবা কারো পক্ষে পড়াটাও কিন্তু মানে একটা অল্প কয়েকদিনের ভিতর অবাস্তব ব্যাপার। তো সব মিলিয়ে আমার মনে হয় যে বিজয় এবং আদার্স যারা আছেন তাদের সঙ্গে হয়তো বসে একটা মিউচুয়াল কিছু করা যেত, কিংবা এটা আপাতত নাম প্রকাশ না করে কিংবা কোনোভাবে আসলে বিপিএল এর পরে হয়তো কিছু করা যেত কিনা এটা ভাবা যেতে পারে। তবে আরেকটি ব্যাপার আমি যেটা বলবো যে বিপিএল আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি দলের সঙ্গে সিআইডি থাকবে 2 জন করে। এটা কেমন ব্যাপার? একটা আপনি চিন্তা করেন, একটা ক্রিকেটার তার বাসের ভিতর যদি একজন সিআইডি বসে থাকে, সে তো ভালোভাবে কথাই বলতে পারবে না। আমার মনে হয় যে অতি সতর্কতা, বিব্রত করে, হ্যাঁ বিব্রত করে, অতি সতর্কতা, অতি মাত্রার করতে গিয়ে আমার মনে হয় যে ক্রিকেটটাকে কি কোনোভাবে আমরা মানে ক্রিকেট আঘাত করছি, সম্মানটা আঘাত করছি, এটা মনে একটু ভাবার সময় এসেছে। এটা তো আপনি বাসে হয়তো বা রাখতে পারলেন, কিন্তু আপনার তার মনে কিভাবে রাখবেন? বা আপনি সে তো অন্যান্য জায়গায়ও যাবে, তার ব্রেক থাকতে পারে, সো সেটা আসলে করাটা কিন্তু খুব বেশি বিব্রতকর। আমি কয়েকজন ক্রিকেটারকে শুনেছি তারা এটা নিয়ে খুবই বিব্রতকর যে একজন সিআইডি থাকবে, 2 জন প্রাইভেসির ব্যাপার থাকবে, এটা আপনি সবসময় তাকে সন্দেহ করছেন, এটা ভাবাই তো তার কাছে কেমন লাগবে। এটা আমার মনে হয় যে বিসিবি রসিকতা করতে পারে, সেটাই চিল থাকার জন্য, টিমের ব্যাপারটা ধরে রাখার জন্য। এনামূলক বিজয়ের আসলে তিনি যে রিট পিটিশনগুলো করেছিলেন সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তারপরও তিনি যেভাবে লড়াই করছেন, তিনি বলছেন তিনি যুদ্ধ করবেন, শেষ পর্যন্ত লড়ে যাবেন। বিপিএলটা নিয়ে আসলে বিসিবি ব্যস্ত, কোনোভাবে বোঝা যাচ্ছে যে তাকে আর কোনোভাবে আসা সম্ভব নয়। বিজয় আসলে নিজেকে নির্দোষটা প্রমাণ করবেন কিভাবে, এবং
তিনি যখন নির্দোষ হবেন, কারণ এখনো তিনি দোষী সাব্যস্ত নন, তিনি সন্দেহের তালিকায় রয়েছেন, এই যে তার একটা লস হলো, এই বছরটা তিনি খেলতে পারলেন না বা পারবেন না, এটা আসলে কিভাবে তিনি পুষিয়ে তুলবেন বা বিসিবি কি করবে সেক্ষেত্রে? সেটা আসলে আমার মনে হয় যে লম্বা ব্যাপার, পরবর্তীতে কি হবে এটা আইন আদালতের ব্যাপার। এটা নিয়ে আমার মনে হয় যে আমাদের খুব একটা ইয়ে করার মানে বিপিএল এবং বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিজয়ের ব্যাপার, তারা এটা করছে। আমার মনে হয় যে আমরা একটু যদি নিলামের টেবিলে আসি, যে নিলামটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং কালকেও আমরা দেখলাম যে ফেসবুক অনেক হয়েছে, নাইম শেখকে 1,10,00,000 টাকা নেওয়া হয়েছে। নিলামটা আমি দেখেছি, আপনার লাইভ দেখেছি, আপনি কভার করেছেন লাইভটা। তো নিলাম নিয়ে আমার মনে হয় যে একটা বেশ একটা কৌতূহল আছে সবার ভিতরে, যে কেমন দল হলো চিটাগাং, এই ব্যাপারটা মানে এই যে মাঠের বাইরে যে বিতর্ক ঘটনা, সেগুলো কেউ এখন ফোকাস করতে পারছে না বা দিচ্ছে না, এবং বিসিবি কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না, যেটা আমরা রিপোর্টে শুনলাম। আপনি বলছিলেন যে নিলামের কথা, সেখানে এখন পর্যন্ত আপনার দেখা সেরা দল কোনটি হয়েছে এবং কোন দলে ভালো বিদেশি প্লেয়ার তো আমরা খুব একটা পাইনি? কি মনে হচ্ছে সামনে দলগুলো কি বিদেশিদের যেহেতু নিয়ে আসার একটা সুযোগ রয়েছে, কোন জায়গাটা জোর দেওয়া উচিত? আমার মনে হয় যে আমরা যদি একটু দল ধরে ধরে করি, যে আপনি কেমন দল কে করেছে, প্রথমে যদি চিটাগাংয়ের কথাটা বলি, চট্টগ্রাম রয়্যালস যেটা করেছেন, যে মানে আমরা দেখলাম যে তারা প্রথম ডাকেই 1 কোটি মানে 10-এ উঠে গেল, মানে নিয়ে নিল আর কি, প্রথম ডাকেই তারা ইয়েকে নাইম শেখকে নিয়ে গেছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, নাইমের সঙ্গে কালকে আমরা কথা হচ্ছিলাম, তিনি কিন্তু বলছেন যে তিনি কিন্তু ঘরোয়া লিগেও, ঢাকা লিগেও কিন্তু হাইস্ট পেড ছিলেন। এটা তার জন্য আসলে নতুন কিছু না, কিন্তু আসলে সমর্থক এবং দর্শকদের জন্য আসলে এটা কিন্তু মানে যেহেতু অবাক করেছে, এবং যে 1,10,00,000 দেয়। তো ব্যাপারটা হয়েছে কি, মানে চিটাগাং যেটা মনে হয়েছে তারা নিলাম হাট থেকে সবচেয়ে ভালো মানে ক্রিকেটারকে কিনেছে, তার টাকাতে সে কিনেছে, আমরা হয়তো কিছু বলতে পারবো না, কিন্তু অ্যাঞ্জেলো পেরেরা 35 বছর বয়স, জিয়া, এই সব ব্যাপারটা নিয়ে কিন্তু চিটাগাং যেটা মনে হয়েছে একটু মিস্টেরিয়াস সবার কাছে লেগেছে। তারা কি করছে এটা, মানে যেখানে আরো প্লেয়ার রয়েছে, আরো প্লেয়ার শুভাগত হোম, আসালাঙ্কা ছিল, এরা রয়েছে, মানে একে রেখে আপনি পেরেরাকে নিলেন, জিয়াকে কি করছে চিটাগাং এটা বুঝতে পারছেন। এবং চিটাগাং এবং সিলেট এবং ঢাকা, এই 3টি দলকে যদি দেখেন, 3টি দলে কিন্তু প্রত্যেকটা ভেন্যুতে খেলা হয়, এবং তাদের দুর্ভাগ্য এটাই যে তারা কোনো আসরেই এই 3টি দলের কেউই বলতে পারে না আমরা চ্যাম্পিয়ন কিংবা ফাইনাল খেলবো। এটা কেন হচ্ছে আমি বুঝি না। চিটাগাং গিয়ে মানে সবসময় একটা মিস্টিরিয়াস ব্যাপার থেকে যাচ্ছে। আপনি সিলেটকে দেখেন, সিলেট কিন্তু নিলামে একদম মানে যেটা করেছে হাকডাক খুব করেছে, পরে কিন্তু সবাইকে খোঁচা দিয়ে দাম বাড়িয়ে নিজে চুপ করে বসে গেছে। তো সিলেটের এবং সিলেট স্থানীয় ক্রিকেটারদের উপরে নির্ভর করেছে বেশি, এটা আমার কাছে মনে হয়েছে। এবং রংপুর যদি দেখেন, আমার মনে হয় যে রংপুর স্মার্ট টিম করেছে, তাদের কিন্তু আপনার কম দামে বলবো না, কম দামেই পেয়ে গেছে ভালো ভালো কিছু ক্রিকেটার। এবং তারা যেটা করেছে, মুস্তাফিজ তাদের সবচেয়ে বড় বিগ ফিশ আমি বলবো, মুস্তাফিজ, লিটন, তারা কিন্তু ন্যাশনাল টিমের 5 জন ক্রিকেটারকে রেখেছে। সেই সঙ্গে বিদেশি আমি যেটা বলবো যে ইটালিয়ান পিৎজা টাচ দিয়েছে তারা, ইটালিয়ান একটা ওপেনারকে। তারা যেহেতু লম্বা সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে, তারা কিন্তু ভালো মতো বুঝতে পারছেন, এবং তাদের কোচিং প্যানেল আপনি যদি তাকান বা তাদের ম্যানেজমেন্ট, কিংবা তারা গ্লোবাল সুপার লিগে খেলছে, মানে দেশে না শুধু দেশের বাইরেও একটু অভিজ্ঞতাটা রয়েছে, তারা বুঝতে পারে যে দলটা আসলে কিভাবে কি করতে হবে। যদি চ্যাম্পিয়ন তারা নাও হয়, সেটা দেখে কিন্তু তাদের যে ফ্যান বেস রয়েছে তারা কিন্তু যথেষ্ট খুশি এবং পেশাদার একটা ফ্রাঞ্চাইজি মনে হয়েছে। আমি একটু নাইম শেখের এই জায়গাটা ফিরতে চাই। তিনি, আপনি বলছিলেন যে ঘরোয়া লিগে সবচেয়ে বেশি টাকায় তিনি সেল হয়েছেন, এর বাইরে বিপিএল তিনি সবচেয়ে বেশি টাকা পেয়েছেন। কি মনে হয় তার এই দামটা ওঠার পেছনে যে কোনো তারকা ক্রিকেটার নেই, সেই সাকিব তামিম, বা আজকে যদি সাকিব তামিম থাকতো বা আরো ভালো প্লেয়ার থাকতো, সেক্ষেত্রে কি তিনি এই দামটা পেতেন কিনা, একটা বড় প্রশ্ন। অর্থাৎ তারকার অভাবেই কি নাইমের এই দামটা ওঠার পেছনে বড় কারণ কিনা? দেখেন, আপনি নাইমের আমি হিসাব করছিলাম, নাইম গত বছর বিপিএলে আপনি সব 500 মতন মনে রান করেছে, তো হাইয়েস্ট রান গেটার। তো এইবারও যদি আমি ধরি যে নাইম যদি এবার 500 রান করে এবং তার দাম হচ্ছে 1,10,00,000, তাহলে তার এক একটি রানের দাম পড়বে 22,000 টাকা। মানে আপনি যেই ক্রিকেটারদের 22,000 টাকা একটি রান সেভ করলে সে ভাববে যে আমি 22,000 রান টাকা সেভ করেছি। তো নাইমকে নিয়ে যেটা হয়েছে যে নাইমের আপনি ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স রয়েছে, বাট ইন্টারন্যাশনাল কিন্তু তার ওইভাবে হয়তো সে আসলে ঘরোয়া লিগের পারফরমেন্সে সন্তুষ্ট, যেহেতু সে সবসময় হাইয়েস্ট পেমেন্টটা পাচ্ছে, এখানে একটা ব্যাপার থাকতে পারে। আমরা দেখতে চাই যে আসলে তার যে টাকায় কেনা হয়েছে সেই অনুযায়ী সে পারফরমেন্স করতে পারে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও বিপিএল নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ দলের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি এবং বিপিএলটা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।